একটা দল পড়ে নিয়েছিলাম, সেই দল পড়ার পর আজকে শুরু করছি তারপরের দল। প্রাণীরাজ্য থেকে শুরু করি। প্রাণীরাজ্যে আমরা মোট কৃমির দলের মোটামুটি পড়েছিলাম, কৃমির দলের পরে শুরু করছি আজকে। তাহলে সেই দলগুলোর মধ্যে আজকে যে দলটা নেব সেটা হচ্ছে, প্রথম শুরু করি প্রাণীরাজ্যের মধ্যে দলগুলোর মধ্যে যেমন পর্ব, এটা প্রথম দিক থেকে পর্ব নিচ্ছি। প্রথম এবার আজকে নিচ্ছি অ্যানিলিডা। কেঁচো অ্যানিলিডার মধ্যে একটা বিশেষ উদাহরণ এবং পরিচিত উদাহরণ। ফেরিটিমা পস্থুমা কেঁচোর মধ্যে বৈশিষ্ট্য বা অ্যানিলিডা পর্বের মধ্যে বৈশিষ্ট্য মোটামুটি জানা জিনিস। আংটির মধ্যে খণ্ড খণ্ড অংশ, যাকে সোমাইট বা মেটামিয়ার বলা হচ্ছে, খণ্ডগুলো ভেতরে বাইরে স্পষ্ট দেখা যাচ্ছে। দেহ খণ্ডকগুলো দেখতে পাওয়া যাচ্ছে, বাইরে থেকেই চেনা যাচ্ছে, স্পষ্ট করে সেটা বোঝা যাচ্ছে। তাহলে দেহ খণ্ডক চেনা যায়, এক একটা দলের এক একটা বিশেষ বৈশিষ্ট্য যা দিয়ে শনাক্ত করতে পারো, সেগুলো যদি আগে জানতে পারো বেশি ভালো। পর্বে অ্যানিলিডা খণ্ড রয়েছে, দেহের ত্বকের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে সিটা বা প্যারাপোডিয়া, যা দিয়ে চলাফেরা করা যায়। তাহলে কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে এই যে বৈশিষ্ট্যগুলো বাইরে থেকে দেখা যায়, এমন যদি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় যাতে শনাক্ত করা যায়, সেগুলো আগে নেওয়া ভালো, তাতে শনাক্ত করাও সহায় আর ওই পর্বকে চেনাও যায়। আর এই সবগুলোর ক্ষেত্রে আমরা একটু নেব এমন এমন জিনিস যেগুলো আমাদের অন্যত্র কাজে লাগবে। এই বছর যেহেতু কয়েকটা পদ্ধতি আমাদের জানবার আছে, সেই সব পদ্ধতিতেও রয়েছে যুক্ত এমন কোনো অঙ্গেরও জিনিস নেবার চেষ্টা করব। শুধু লেখো ওই বিশেষ জিনিস শব্দটা বা বিশেষ অংশটুকু যাতে মনে পড়ে, যেমন আংটির মতো খণ্ড খণ্ড অংশ আর সিটা বা প্যারাপোডিয়া আছে। তাহলে এই বিষয়টা প্রথম করলাম, দুটো বৈশিষ্ট্য, দেহটা কিরকম দেখতে এবং গমনাঙ্গ বলতে কিছু আছে কিনা। পরের টুকুতে আসছি, ছবিতে একটু দেখে নেওয়ার চেষ্টা করি আগে ব্যাপারটা এবং তার সঙ্গে বিষয়টা। রেচন অঙ্গ, আমাদের এবছর রেচন পড়ার কথা আছে, কয়েকটা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে রেচন আছে। রেচনটা কিরকম হয়, রেচন অঙ্গটা কেমন, বিভিন্ন পর্বে একটু বিশেষ ধরনের রেচন অঙ্গ রয়েছে। এখানে রেচন অঙ্গটা কিরকম, যে রেচন অঙ্গটা দেখা যাচ্ছে একটা ফানেলের মতো জিনিস, নাম নেফ্রোস্টোম, তারপরে পেঁচানো নালী, তারপরে শেষে একটা উন্মুক্ত হওয়ার জন্য একটা ছিদ্র, নাম নেফ্রিডিও পোর। তাহলে নেফ্রোস্টোম প্রতি খণ্ডকে দুটো করে, একদিকে ধরো নেফ্রোস্টোম এদিকে একটা আছে, ওইদিকেও একটা আছে, এবং এইদিকে নেফ্রোস্টোমটা পেঁচিয়ে নেফ্রন নালী দিয়ে তারপরে একটা পরের খণ্ডকে গিয়ে নেফ্রিডিও পোরটা দেখা দিয়েছে। এবং তার উপরেই রেচনের অঙ্গের উপরেই সাধারণত রক্তজালিকা বিস্তৃত থাকে, যে সমস্ত প্রয়োজনীয় জিনিস যাতে আবার ফিরিয়ে নেওয়া যায় দেহে। নেফ্রিডিয়া রেচন অঙ্গ রূপে এখানে আমরা দেখতে পেয়েছি। তাহলে নেফ্রিডিয়া রেচন অঙ্গ হিসেবে দেখতে পেয়েছি এরকম। তাহলে এইরকম আমরা একটা বৈশিষ্ট্য নিচ্ছি, প্রতি দেহখণ্ডে একজোড়া নেফ্রিডিয়া যা রেচনের ভূমিকা নেবে, কিরকম দেখতে, এবং এইটা আবার আমাদের রেচনাও পড়তে হবে। ফলে একই জিনিস অন্যত্র ব্যবহার করো, কয়েকটা ধাপে ধাপে যদি মনে রাখতে পারো, দেহের বিশিষ্ট কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা, তারপরে এদের খাদ্য নালী বা পাচনের, শ্বসনের, রেচনের এইরকম বা সংবহনের কোনো বিশেষ বৈশিষ্ট্য এবং গমনাঙ্গ কিছু আছে কিনা, এবং কোনো বিশেষ অঙ্গ যা নিজেকে আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারে এমন কোনো জিনিস আছে কিনা। এরকম কয়েকটা বিষয়ের উপরে যদি মনে করো, এই পর্বগুলোকে চিনতে পারি, তাহলে সহজ হবে। উদাহরণ নিচ্ছি কেঁচো, জোঁক। কেঁচো এবং জোঁক। জোঁক রক্ত শুষে খায়। এখন একটা ছোট্ট প্রশ্ন আসে যে জোঁক রক্ত শুষে যে খায়,
সেই সময় রক্ত কেন জমাট বেঁধে যায় না? আমরা জানি কোনো জায়গাটা কেটে গেলে রক্ত জমাট বেঁধে যায় একটুখানি পরে, কিন্তু জোঁক যখন রক্ত খায় তাহলে জমাট কেন বেঁধে যায় না? মেদিনীপুর বলতে পারো, রক্ত জোঁক যখন খায় কেন জমাট বেঁধে যায় না? আসানসোল, মেদিনীপুর আগে। যোগ যখন রক্ত খায় তখন এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা রক্তকে জমাট বাঁধতে দেয় না। নামটা বলতে পারবে? না। আচ্ছা ঠিক আছে, বেশ, বসো। আসানসোল, কি কারণে রক্ত খেলে জোঁক তখন রক্ত জমাট বাঁধে না? আসানসোল। আচ্ছা ঠিক আছে, আমি এটা ছেড়ে দিলাম, এটা সবাই হোম টাস্ক হিসেবে নিয়ে রাখো, লিখে রাখো প্রশ্নটা। জোঁক রক্ত পানের সময় রক্ত কেন জমাট বাঁধে না? জোঁক মানুষের রক্ত পান করার সময় কেন রক্ত জমাট বাঁধে না? খুঁজে দেখো, একটু বই পড়ারও ভালো হবে, দেখ তোমারও জানা হবে একটু নতুন নতুন জিনিস, একটু বইয়ের মধ্যে দিয়ে যাতায়াত করলে তোমার পড়াটাও বিস্তৃত হবে। তাহলে এইরকম কয়েকটা ঘটনা যেগুলোর সঙ্গে পরিচিত তোমরা একটু মনে রাখতে পারো, এরকম করে জিনিসগুলোর সঙ্গে। পরে আসছি আর্থ্রোপোডা। অতি পরিচিত প্রাণীদের মধ্যে থেকে শুরু করি, যেমন প্রজাপতি। প্রজাপতি এই দলের মধ্যে, এবং আমরা আগে করবার চেষ্টা করেছিলাম আর্থ্রোপোডা গ্রুপ, পতঙ্গ শ্রেণী, তার মধ্যে একটা শ্রেণী পতঙ্গ, প্রায় 73% অ্যানিমাল কিংডম প্রাণী রাজ্যের মধ্যে তারাই রয়েছে। প্রাণী রাজ্যের মধ্যে সমগ্র প্রাণীকুলের মধ্যে তারাই 73%। আর এরা আর্থ্রোপোডার মধ্যে একটা দল। আর্থ্রোপোডার মধ্যে আরো পতঙ্গ ছাড়া অন্যান্যরা রয়েছে। এখন একটা ছবিতে এসেছি, এই ছবিটা চিনতে পারো? কোন নগর বলতে পারো এটা? কোন নগর? আর কোন নগর, একটু ক্যামেরাটা সোজা হলে ভালো হয়। কোন নগর একে চিনতে পারো? মাইক্রোফোন অন হয়নি, আর ছবিটাও সোজা হওয়া দরকার। না, কোন নগর মাইক্রোফোন অন হয়নি, ছবিটাও সোজা হয়নি। মশাট। মশাট একে চিনতে পারা যায়? কেউ মশাটে চিনতে পারে? হ্যাঁ, মেদিনীপুরে হাত দেখতে পেয়েছি, রাইট। মেদিনীপুর, একটু শুনে নি। হ্যাঁ, মেদিনীপুর বলতে পারে। মেদিনীপুর। এক মিনিট, মশাট বসো, আসছি। মেদিনীপুর শুনে। মেদিনীপুর চট করে। লবস্টার। আচ্ছা বেশ, বসে পড়ো। মশাট। মশাট এটার নাম মাছ। চিংড়ি মাছ। হ্যাঁ। আচ্ছা বেশ, বসে পড়ো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, চিংড়ি মাছ মন্দ নয়, এই দলেই আছে, কিন্তু একটু নাম লিখলাম, হয়তো চেনা টেনা হতে পারে। নাম ক্রেফিশ, এর মধ্যে এরা সবাই রয়েছে, লবস্টার, চিংড়ি মাছ, এরা সবাই, আরো অনেকেই রয়েছে। তাহলে এরকম ক্রেফিশ রয়েছে। আমরা তাহলে শুরু করি একটু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য নিচ্ছি, দেহে কি রয়েছে? দেহ খণ্ডযুক্ত, বহু খণ্ডযুক্ত। খণ্ডগুলো বাইরে থেকে সুস্পষ্ট, জোড় পদ বা এবং বিশেষ যেটা সন্ধি উপাঙ্গ, উপাঙ্গর যেটা সেটা সন্ধিযুক্ত, সেই জন্য বাংলায় এদের নাম সন্ধিপদী প্রাণী। অনেকগুলো গাঁটযুক্ত বা ভাগ আছে উপাঙ্গগুলোর মধ্যে, সেই জন্য এর নাম সন্ধিপদী। আর্থ্রোপোডা গ্রুপে সেই জিনিসটা রয়েছে, সন্ধি উপাঙ্গ রয়েছে। রয়েছে দেহের বাইরে একটা জিনিস, নাম কাইটিন। নাম কাইটিন। কাইটিনটা কি জাতীয় পদার্থ পরে যখন আবারও আসবে আর একটা চ্যাপ্টার, তখনও সেখানে থাকবে। এটা শর্করা না প্রোটিন না ফ্যাট না কি জাতীয় পদার্থ, এটা জানতে চায়। কামারপুকুর বলতে পারো এটা কি জাতীয় পদার্থ? কামারপুকুর, কাইটিনটা কি জাতীয় পদার্থ? ক্যালসিয়াম কার্বনেট নির্মিত। কাইটিন ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, সে তাহলে মোলাস্কা, শামুকের সেটা কি তাহলে? বন্ধ বলনি, কিন্তু তাহলে শামুকের জিনিসটা কি তাহলে? প্রোটিন। শামুকেরটা প্রোটিন। আচ্ছা বেশ, বসে পড়ো। ঠিক আছে, হ্যাঁ, মেদিনীপুর একটু পরে আসছি, একটু অন্যদের দেখি, দেখতে পাই কিনা কাউকে, আর কাউকে যদি উত্তরটা নিতে পারি। আসানসোল, কাইটিন কোন জাতীয় পদার্থ?
আসানসোল। কার্বোহাইড্রেট। রাইট, বসে পড়ো। মেদিনীপুর একটু শুনে নি। মেদিনীপুর, মেদিনীপুর একজন বলতে চাইছিলে, হ্যাঁ শুনে নি। শর্করা। শর্করা, বেশ বসে পড়ো। হ্যাঁ, এটা শর্করা জাতীয় জিনিস এবং একটু বিশেষত্ব, সাধারণভাবে আমরা শর্করাতে কোনো নাইট্রোজেন দেখতে পাই না, কিন্তু এই শর্করাটার সঙ্গে একটা নাইট্রোজেনের সংযোগ থাকবে। এই হচ্ছে কাইটিন, জেনে রাখো, কাইটিনটা বিশেষ পরিচিত। আর মোলাস্কা জাতীয় যখন আসবে তখন দেখতে পাবে, পরে যারা বলতে চাইছিলে ক্যালসিয়াম জাতীয় জিনিস সেখানে আছে। ছবি দেখে নাও। এই হচ্ছে আমাদের বিশেষ একটা জিনিস যার নাম পরেও খুব আসবে, নাম হর্সু ক্র্যাব। এটা আমাদের অভিব্যক্তির জন্য বিবর্তন যে হয়েছে, সরল দুধবংশীয় থেকে আরো যে জটিল জটিল বৈশিষ্ট্য সম্পন্ন জীব এসেছে, এই যে বিবর্তনের কথা, সেটার প্রমাণ দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে অনেক জিনিস নেওয়া হয়। আর কিছু পরিবর্তন ছাড়াই জীব বেঁচে রয়েছে, সেটাও একটা বিবর্তনকে প্রমাণ করে। তার মধ্যে এই একটা হর্সু ক্র্যাব, এইরকম আরো কেউ কেউ রয়েছে। আসছি মশার পুঞ্জাক্ষী। মশার চোখ পুঞ্জ অক্ষী, অনেক চোখ আছে, অনেক চোখ আছে। ডান দিকের ছবিতে একটু দাগ দিচ্ছি, অনেক চোখ আছে। চোখ একসাথে অনেক, দুটো জায়গায় দুরকম, দুটো পুঞ্জ অক্ষী রয়েছে। এর এক একটাকে বলা হচ্ছে ওমাটিডিয়াম, এক একটাকে বলা হচ্ছে ওমাটিডিয়াম, অনেকগুলো রয়েছে। এখন মশা বা এই যত পতঙ্গ আমরা শুনে থাকি এরা নাকি রং টং দেখে টাকে। এখন একটা সামনে ফুল রঙিন নেওয়া হয়েছে, কোনো একটা পতঙ্গ এই ফুলটাকে কি রঙের দেখবে? আমরা যা দেখছি তাই দেখবে, না কিছু ভিন্ন দেখতে পারে? আগে আসানসোল, পরে কামারপুকুর। পতঙ্গরা এই ফুলকে কি রং দেখবে? আসানসোল। সাদা কালো। আর এইরকমই যেমন আকারটি, না, সাদা কালো। রঙে আর আকারে আকার একটু বড়। কামারপুকুর। রং কেমন দেখবে এবং আকার কেমন দেখবে? কামারপুকুর নীল, পুরোটাই নীল। নীল আকাশি। আচ্ছা বেশ। আর কেউ অন্য কোনো সেন্টার কিছু বলতে চাও? কেউ একটা চেষ্টা করতে চায়? মশার চেষ্টা কেউ করতে চায়? চেষ্টা মশাটে কেউ করতে চায় না? আচ্ছা বেশ। নবাবগঞ্জে চেষ্টা করতে চায় না, দেখতে পাইনি, তাহলে ছেড়ে দিলাম। আমি তাহলে ছবিটা দেখিয়ে দিই কিরকম দেখতে পাওয়ার কথা। ওরা যা দেখতে পাওয়ার কথা আমরা ঠিক জানি না, ওদের সঙ্গে ঠিক আলোচনা আমাদের হয়নি, কিন্তু ওদের চোখ থেকে যা বোঝা যাচ্ছে, ওই রকম যদি ক্যামেরা তৈরি করা হয় তাহলে যা দেখতে পাওয়া যাবে তাহলে এই রকম দেখা যাবে। আমরা বলে থাকি যে রঙিন ওরা দেখতে পায়, ফুলের আকর্ষণ অনুভব করে। ওদের আকর্ষণটা একটু অন্য জাতীয় আকর্ষণ, এই রকম দেখতে পাওয়া যাবে। এবং ওরা ইউভি রে, আল্ট্রা ভায়োলেট রশ্মি দেখতে পায়, অতি বেগুনি রশ্মি দেখতে পায়, এই রকমটা হবে। তাহলে এইরকম ওরা সব রং টং দেখতে পাবে, আকারটা দেখতে পাবে। এই নিয়ে আলোচনা করতে পারো, বিষয়বস্তু জানতে পারো, তখন আরো ভালো লাগবে। অধিকাংশ প্রাণীরই পঞ্চাক্ষী, কিন্তু মাকড়সার সরলাক্ষী। আর এইটা আবার প্রশ্নের মধ্যে বেশি করে দিয়ে দেয়। মাকড়সাতে সরলাক্ষী, পুঞ্জাক্ষী এসব দেখা যায়, আর্থ্রোপোডার মধ্যে দেখা যায়, যেহেতু মাকড়সাকে সেই জন্য জানতে চায় কোনটা থাকে। তাহলে অধিকাংশ প্রাণীর ক্ষেত্রে পুঞ্জাক্ষী, মাকড়সার ক্ষেত্রে একটু আলাদা। দু একটা উদাহরণ নিয়ে নিই। আরশোলা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা এবং মাছি মাস্কা ডোমেস্টিকা, এই হচ্ছে আমাদের কয়েকটা আর্থ্রোপোডা। বহু আর্থ্রোপোডাই রয়েছে, নাম করে রাখতে পারো, কয়েকটা নাম জানলে ভালো, আর দুই একটা বিজ্ঞানসম্মত নাম তার সঙ্গে। তাহলে মাছি, আরশোলা, পতঙ্গ, যত ধরনের পতঙ্গ সব এখানে এই দলের মধ্যে সবাই রয়েছে। একটা খুব বিশেষ, যখন আমাদের পরে শারীরবৃত্তীয় পদ্ধতিগুলো হবে তখন আরো ভালো দেখতে পাবে বিষয়টা। প্রকৃতিতে দেখতে পাচ্ছি আমরা হাঁটা চলা করার জন্য নানা বিষয় এসেছে, কেউ গড়িয়ে হাঁটছে, কেউ পা আছে, কেউ সিটা আছে, মানুষ পায়ে করে হাঁটে। মানুষকে বলি বুদ্ধিমান,
কিন্তু দেখো মানুষের অনেক আগে এসেছে এই পতঙ্গ, ওরা হাঁটাহাঁটি করার জন্য এইরকম কোনো রাস্তায় হাঁটার ব্যবস্থা করেনি, একদম ওড়ার জন্য ডানা রেখেছে। তাহলে এখন এই পতঙ্গরা বেশি উন্নত বলা উচিত কিনা, কারণ পতঙ্গরা তো রাস্তায় অনেক ধীর গতিতে হাঁটবে, মানুষের মতো এরকম ব্যবস্থা করেনি, ব্যবস্থা করেছে ডানা এবং দ্রুত চলে যেতে পারে। তাহলে পতঙ্গকে সেদিক থেকে উন্নত বলা যায় কিনা ভেবে দেখো। এইরকম সব বিভিন্ন জিনিসের ব্যাপার রয়েছে। এসেছি একটা পরিচিত প্রাণী, নাম গ্রাস হপার। গ্রাস হপার এই হচ্ছে, এবং গ্রাস হপার বানানে একটু খেয়াল করে, দুটো পি আছে, দুটো এস দুটো পি আছে। গ্রাস হপার বানানটা একটু খেয়াল করো, এরকম ইংরেজি নানা সব বানান আসে, ঠিক অনেক সময় উচ্চারণের সঙ্গে আমরা ঠিক মেলাতে পারি না, কিন্তু বানানগুলো লেখার সময় এরকম হবে। বাংলাতেও কিছু কিছু এরকম হয়, উচ্চারণ যা করি কিন্তু লেখার সময় হয়তো সেটা একটু ভিন্ন হয়। এরা সবাই পতঙ্গ। মশার বিজ্ঞানসম্মত নাম, মশার সঙ্গে আমাদের অতি পরিচিত, আমরা একটু নামগুলো মনে করে নিচ্ছি, লেখার দরকার নেই, শুধু করে নাও। অ্যানোফিলিস, কিউলেক্স এবং এডিস, এগুলোর বিজ্ঞানসম্মত নাম একটু করে রাখার দরকার, কারণ কোনো না কোনো সময় এগুলো আসছে। ডেঙ্গি কেন হয় এবং সেখানে কোন মশাটার বাহক হিসেবে ব্যবহৃত হয়, কেন ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে, কে বাহক, এই রকম নানা ক্ষেত্রে আসে। আফ্রিকাতে মশা, কোন জাতীয় মশা ম্যালেরিয়া রোগ ছড়িয়ে যাচ্ছে, এই রকম ছোট্টখাটো প্রশ্নের জন্য একটু নাম করলাম এবং ছবিটা দেন। শুধু অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস লিখে রাখো, বাকিটা বই থেকে করো। তাহলে 3 ধরনের মশা, এবং বিশেষ করে এরা বাহক। রোগটা কে সৃষ্টি করে, কোন নগর? ম্যালেরিয়া রোগটা কে সৃষ্টি করে? ম্যালেরিয়া রোগ কে সৃষ্টি করে, কোন নগর? ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে অ্যানোফিলিস। না, অ্যানোফিলিস তো মশা, ও রোগ সৃষ্টি করতে পারবে না, ও বাহক মাত্র। রোগটা কে সৃষ্টি করে? ও বয়ে নিয়ে যায়। কে সৃষ্টি করে, কোন নগর? আর কেউ বসে পড়ো, বলতে চাইছে, হ্যাঁ বলে নাও। কোন নগর? এডিস মশা। না, মশারা কিন্তু রোগ সৃষ্টি করতে পারবে না, মশারা বইতে পারে, মাথায় করে বয়ে নিয়ে গেল, গায়ের মধ্যে দিয়ে বয়ে নিয়ে গেল, কিন্তু ওরা রোগটা করতে পারবে না। অন্য কেউ মশার, নবাবগঞ্জ, রোগটা কে করে? পরে কামারপুকুর, রোগটা কে করে? মোডিয়াম ভাইভক। সেটা কোন জাতীয় জীব? কোন আর্দ্রপানি। আচ্ছা বেশ, বসে পড়ো, ঠিক। তাহলে প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এরা সবাই হচ্ছে প্রোটোজোয়া গ্রুপের আর প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। তাহলে ওরা করতে পারে রোগটা এরা কেউ করে না, রোগটা বয়ে নিয়ে যায়। স্কুইড বা ললিগো, এই হচ্ছে স্কুইড বা ললিগো। স্কুইড সম্পর্কে আমরা একটু ছোট্ট দেখবার চেষ্টা করব। স্কুইড একটা বিশেষ জিনিস, আমরা সেইটা একটু সমুদ্রে গিয়ে দেখার চেষ্টা করি, এবং স্কুইড সম্পর্কে বিশেষ কিছু জানতে গেলে প্রাণীটাকেই দেখতে পেলে ব্যাপারটা মনে হয় ভালো। আমরা প্রাণীটাকে একটু দেখবার জন্য চলে যাই সমুদ্রে, যেখানে এরা থাকছে, সেখানেই দেখতে পাওয়া ভালো যাবে, এবং সেই জায়গাগুলো থেকে এই বিষয়টাকে একটু করতে সুবিধা হবে। আমরা সেই জন্য এসে পৌঁছচ্ছি সমুদ্রে। মেরিন লাইফ বা সমুদ্রে গিয়ে জিনিসটা দেখা যায়, মেরিন ইকোসিস্টেম বা সমুদ্রের মধ্যে বাস্তুতন্ত্র, সেই জায়গাতে কিরকম এদের দেখা যাবে, আমরা একটু সেটাতে আসার চেষ্টা করছি। দেখো সামনে দেখতে পাচ্ছ কিনা। আমরা সেই জায়গাতে পৌঁছলে আমরা মনে হয় বিষয়টা একটু দেখতে পাওয়া যাবে, কিরকম মেরিন স্কুইড বা এই জাতীয় জিনিসকে কিরকম দেখা যায়। চট করে পৌঁছবার চেষ্টা করি, দেখি সেখানটাতে পৌঁছতে পারছি কিনা। It's one from the deep. A Humboldt squid. 2 meters long, they have a local reputation as man-eaters. Alone, they're formidable enough. But this is a pack of hundreds.
They're highly intelligent hunters. Their eyesight is exceptional. They have powerful tentacles, suckers ringed with 70,000 hooks. তাহলে এই হচ্ছে হামবোল্ড স্কুইড। এরা অত্যন্ত বুদ্ধিমান বলতে হবে শিকারের দিক থেকে, এবং রয়েছে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, রয়েছে দাঁতের মতো জিনিস, শক্ত হুকের মতো জিনিস 70,000 প্রায়, যা দিয়ে সহজে শিকার ধরতে পারে। And a razor-sharp beak for tearing through flesh. Now the fish find that they are under attack and so group together for safety. But the Humboldt squid work as a team, herding the fish against the rocks. It's thought that the squid flash red and white not only to confuse their prey, but also to signal to each other when they are about to attack. তাহলে এই হচ্ছে স্কুইড, আমার মেরিন ইকোসিস্টেম, সমুদ্রের জগতের একটা বস্তুরীতি, কিরকম ভাবে এরা বাঁচছে, খাদ্য খাদক সম্পর্ক এবং এদের শিকার ধরার পদ্ধতি কিরকম দেখবার চেষ্টা করলাম। তাহলে এরকম জীবনযাত্রা রয়েছে। রয়েছে আরো সব জিনিস, মোলাস্কা গ্রুপ। এখন এসে পৌঁছেছি নাম ক্ল্যাম। মোলাস্কা গ্রুপের মধ্যে এরকম আরো সবাই রয়েছে, পরের দল মোলাস্কাতে এসে পৌঁছেছি। মোলাস্কার মধ্যে অতি পরিচিত যারা আমাদের, তারা হচ্ছে শামুক। দেহ নরম, নমনীয় এবং অখণ্ডিত। আগের দলে দেখলাম খণ্ডিত, এই দলে দেখতে পাচ্ছি অখণ্ডিত। জীবজগতে বৈচিত্র্য ভয়ঙ্কর, নানা ধরনের, এবং দেখো বিভিন্ন পরিবেশে বাঁচার জন্য এরা তাদের নানা ধরনের তাদের বৈশিষ্ট্য দেখা দিয়েছে। রয়েছে খোলক বা ম্যান্টল, যেটা পুরু পর্দা দিয়ে তৈরি। তাহলে কারণ একটা জিনিসকে বাঁচাতে গেলে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিছু না কিছু প্রতিরোধক পর্দা বা জিনিস চাই, যা দিয়ে সে বাঁচতে পারে, আপনি যে অঙ্গ প্রত্যঙ্গ সব জিনিসকে রক্ষা করতে পারে। তাহলে এইরকম দেহর ক্ষেত্রে রয়েছে আমাদের একটা শামুকের ক্ষেত্রে। শামুকগুলো নানা ধরনের শামুক হয়, তার মধ্যে অন্তত দুজনকে আমরা সামনে দেখতে পাচ্ছি। এই হচ্ছে শামুক। কিরকম জলের মধ্যে দিয়ে ফুলকা সে শ্বাসকার্য চালাতে পারে। ফুলকাটা কোথায় আছে দেখে রাখো, এগুলো আমাদের সব পরের দিকে আছে। ফুলকা এইরকম রয়েছে, শ্বাসকার্য, জল এরকম ঢুকে যাবে সেখানে, সে তার থেকেই সে অক্সিজেন গ্রহণ করে নেবে। সবাইকেই তো বাঁচবার জন্য অক্সিজেন নিতে হবে, কারণ শ্বসন হলেই তবেই খাদ্য থেকে শক্তি সে লাভ করতে পারবে। ঝিনুক অত্যন্ত একটা জিনিস পরিচিত। ঝিনুকে কিরকম করে ফুলকা কোথায় রয়েছে, জল কেমন ঢোকে, ঝিনুকে এইরকম জল ঢুকে ফুলকার উপর দিয়ে গিয়ে জল বেরিয়ে চলে যাবে, এইরকম ভাবে সে অক্সিজেন সংগ্রহ করতে পারবে। তাহলে এইরকম হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, তারা কিভাবে কাজ করছে, তাদের কি রকম অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেটা দেখতে চেষ্টা করছি। মোলাস্কা পর্বের মধ্যে একটু আরো দু একটা আরেকটা অন্তত বৈশিষ্ট্য করছি, সেটা মাংসল পদ রয়েছে, গমনাগমনে সাহায্য করে। মাংসল পদ গমনে সাহায্য করবে। তাহলে মোলাস্কার মধ্যে আরেকটা জিনিস নাম মাংসল পদ। উদাহরণ: আপেল শামুক, অক্টোপাস, এরা সবাই হচ্ছে মোলাস্কা পর্বের মধ্যে। এরকম মোলাস্কা পর্বে আরো সব উদাহরণ রয়েছে। মোলাস্কা পর্বে আরো সব উদাহরণ রয়েছে। তাহলে এই হচ্ছে মোলাস্কা পর্ব। আমি একজনকে দেখাবার জন্য পৌঁছতে চাই একটা
একটা খুব নাম করা হয় একটা বিষয় যে পৃথিবীতে সব থেকে বেশি আত্মনিবেদনকারী যদি কোনো মহিলাকে জানি তাহলে তিনি কে, কোন মা সব থেকে বেশি আত্মনিবেদনকারী। আমরা সব থেকে বেশি আত্মনিবেদনকারী এমন একজন মাকে একটু দেখার জন্য আমরা চলে যাব সেই জায়গায়, দেখি যদি তাকে দেখে আসতে পারি। এমনই একটা জায়গায় যেখানে দেখতে চাইছি সেখানে কিরকম দেখা যায়, তার কিরকম আত্মনিবেদন, আমরা সেইটা একটু দেখতে যাচ্ছি। দেখো সেখানটা দেখতে পাচ্ছি কিনা। তার আত্মনিবেদন নাকি সবথেকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সেখানে দেখতে এসেছি। Cold waters of the northern Pacific Ocean, there lives a giant. A giant Pacific octopus at over 4 meters long. আমরা যাকে দেখতে পাচ্ছি এ হচ্ছে প্রশান্ত মহাসাগরের অক্টোপাস, প্রায় 4 মিটার লম্বা। 4 মিটার মানে বলতে পারো প্রায় একটা তলার কাছাকাছি লম্বা, বয়স্ক একজন মা। Octopus at over 4 meters long. She is hunting not for prey, but for a den, somewhere to settle down and hide. Her den has to be just right. She's going to live here for the rest of her life. She's carrying fertilized eggs. And now, happy and settled, she lays them. 100,000 of them. Over the next 6 months, she carefully tends her precious brood. She caresses them with her arms to keep them free of algae and properly supplied with oxygen. This is her first and only brood, and so she takes great care of them. While she's guarding her eggs, she doesn't leave the den. Not once. Unable to feed, she is starving. Her last act of devotion is to blow water over the eggs to help them hatch. তাহলে এই অক্টোপাস এসে সন্ধান করেছে প্রথমে একটা নিরাপদ আশ্রয়, সেখানে সে স্থান গ্রহণ করে তার দেহে যে ডিম রয়েছে যার থেকে পরবর্তী প্রজন্মের অক্টোপাস আসবে সেগুলোকে সে রক্ষণাবেক্ষণ করছে। Young, fully developed octopus pop out. Though only a few will survive to adulthood, she's given them the best chance she can. After her long and lonely vigil, she is dead. তাহলে এই অক্টোপাস মা তার শাবকরা যাতে ভালো করে জন্মাতে পারে, ভালো করে বাঁচবার সুযোগ পায় তার জন্য চেষ্টা করেছে, কিন্তু সে নিজে প্রায় অনাহারে থেকেছে এবং এই প্রায় 6 মাস শেষে সে মৃত প্রায়, এবং শেষে সে মৃত্যুবরণ করেছে। তাহলে সে আন্তরিকভাবে তার শাবককে বড় করার জন্য সে জীবন দিয়ে চলে যায়। সেই জন্য অক্টোপাস মাকে বলা হয় মোস্ট ডেডিকেটেড মাদার। আজকে হয়তো তোমরা জেনে থাকবে আজকে মহিলা দিবসও বটে। তো মায়ের এই অবদান আমরা দেখতে পাই প্রাণী জগতের মধ্যে এবং সমুদ্রের নিচে অক্টোপাসের মধ্যে।
তাহলে এইরকম মোস্ট ডেডিকেটেড মাদার জীবন দিয়ে তার শাবককে বড় করে, আমরা এটা অন্যত্র দেখে থাকি, তবে অক্টোপাসের মধ্যে এটা সচরাচর বিশেষভাবে দেখা যায়। তাই অক্টোপাস মাকে বলা হয়ে থাকে মোস্ট